অবশেষে গ্রেফতার হলেন সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এদিকে সুখবর দিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের মিষ্টি বিতরণ শুরু, পর্দার আড়ালে ভারতের খেলা শুরু। নেত্রী এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ঢুকবেন। এখন ডিসেম্বরের ওদিকে যাবে না, ডিসেম্বর মাসে ঢুকবেন না, তার আগে কোন মাসে ঢুকবেন সেটা ঠিক সময় মতো জানিয়ে দেওয়া হবে। একটি লাইভ প্রোগ্রামে এসে তিনি বার্তা দিয়েছেন আগামী এই ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এই 26 সালের ডিসেম্বরের মধ্যে জননেত্রী দেশে ঢুকছেন। এখন সেই মাফিক তারা দলীয় কিছু কাজবাজ করছেন এবং সেইভাবেই তারা গুছাচ্ছেন। যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে মেটিকুলাস প্রফেসর ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা সেই ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। এর আগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তাদের কাছ থেকে ব্রিগেডিয়ার সাখাওয়াত সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। খুব শীঘ্রই আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে এবং আওয়ামী লীগকে ভারত কূটনীতিকভাবে 100% সমর্থন করবে এবং বহির্বিশ্ব আওয়ামী লীগকে সমর্থন করবে। সো আওয়ামী লীগ কার্যক্রম যদি নিষেধাজ্ঞা তুলেও ফেলে আওয়ামী লীগ রাজপথে নামবে, এটা 100%। নিষেধাজ্ঞা যদি নাও তোলে আওয়ামী লীগ রাজপথে নামবে। রাজপথে শুধু ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিলে আর সীমাবদ্ধ থাকবে না, এখন চলবে ডাইরেক্ট অ্যাকশন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার ফাইনাল অ্যাকশনে নামতে চলেছে আওয়ামী লীগ? দর্শক মন্ডলী, ইতিমধ্যেই একজন বিশ্লেষক বলছেন আওয়ামী লীগ পূর্ণ শক্তিতে মাঠে নামতে চলেছে। যদি বিএনপি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবুও তারা মাঠে নামবে, এবং যদি নিষিদ্ধ নাও করে তাহলেও তারা মাঠে নেমে তাদের দাবি আদায় করে দিবে। প্রিয় দর্শক, এরই মাঝখানে একজন বিশ্লেষক তিনি ঘোষণা করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যেই কি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, গ্রেপ্তার হতে চলেছেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। তার বিস্তারিত খবরটি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দাদা ভাই, নেত্রী কবে দেশে আসবেন বা দেশে ঢুকবেন, এই প্রশ্নটি যারা করতেছিলেন, নেত্রী এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ঢুকবেন। এখন ডিসেম্বরের ওদিকে যাবে না, ডিসেম্বর মাসে ঢুকবেন না, তার আগে কোন মাসে ঢুকবেন সেটা ঠিক সময় মতো জানিয়ে দেওয়া হবে। সম্প্রতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাহেব একটি লাইভ প্রোগ্রামে এসে তিনি বার্তা দিয়েছেন আগামী এই ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এই 26 সালের ডিসেম্বরের মধ্যে জননেত্রী দেশে ঢুকছেন। এখন সেই মাফিক তারা দলীয় কিছু কাজবাজ করছেন এবং সেইভাবেই তারা গুছাচ্ছেন। এখন কথা হচ্ছে, যারা প্রশ্ন করেন যে নেত্রী কবে আসবেন, কবে ফিরবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নেত্রী কবে আসবেন, নেত্রী কবে ফিরবেন, এই প্রশ্নটা না করে আপনারা নিজেদের থেকে বলুন সেই প্রস্তুতিটা নিয়ে যে আমরা অমুক দিনের মধ্যে নেত্রীকে ফেরাবো, আমরা তো অমুক দিনের মধ্যে নেত্রীকে ফেরাবো, এমন চিন্তা করতে হবে। এইভাবে নিজেদেরকে গুছাতে হবে, এইভাবে কাজ করতে হবে দেশের জন্য, দলের জন্য, জনগণের জন্য। নেত্রী কি নিজে থেকে দেশ থেকে চলে এসেছিলেন নাকি তাকে বাধ্য করা হয়েছিল? নেত্রী কি ইচ্ছা করে নিজ দেশ থেকে অন্য দেশে থাকতেছেন? নেত্রী আজকে দূর থেকে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটা তৃণমূলের সাথে কথা বলার জন্য কাজ করে যাচ্ছেন, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু এটা চিরন্তন সত্য কথা। আশা করি আপনি এটা দেখতেছেন। সকাল থেকে রাত অবধি 8 ঘন্টা ঘুম ব্যতীত বাকি 16 ঘন্টা নেত্রী অ্যাক্টিভ রাজনীতি করতেছেন। বাংলাদেশের মধ্যে এই মুহূর্ত থেকে সবচাইতে অ্যাক্টিভ রাজনীতিবিদ জননেত্রী শেখ হাসিনা। 80 বছর বয়স হয়ে গেছে, তারপর মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি যে সুস্থ আছেন, যেভাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছেন, একদিকে সংগঠন তৃণমূল, অন্যদিকে দেশ বিদেশি কূটনীতিকদের সাথে, তার ঘুম নেই। তার যে বয়স হয়ে গিয়েছিল, এই বয়সে তার যে পরিমাণ শ্রমের প্রয়োজন ছিল সেটা তার মধ্যে নেই। আমরা বাঙালিরা ভাগ্যবান, জানি না কোন আমলের কারণে এখন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা জীবদ্দশায় বেঁচে আছেন, সুস্থ আছেন। বাঙালির মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য এখন এই 80 বছর বয়সে এসেও তিনি যেভাবে অনবরত পরিশ্রম করে যাচ্ছেন, তার সত্যি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং তার জন্য দোয়া করতে হবে। ভাইয়েরা আমার, নেত্রী বলেছেন আমার নিজের জন্য কিছুই চাওয়া নাই, তার একটাই চাওয়া, আল্লাহ তাআলা যদি এখন তাকে এখন পর্যন্ত বাঁচাই রাখছেন, যেহেতু সুস্থ রাখছেন, নিশ্চয়ই তাকে দিয়ে আল্লাহ তাআলা ভালো কিছু কাজ দেশের জন্য করাতে চান। জঞ্জাল পরিষ্কার, অন্ধকারাচ্ছন্ন দেশে আলো জ্বালিয়ে রাত দিন পরিশ্রম করে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত করা। এই বয়সে এসে শেখের বেটি সেদিন গণভবন থেকে যেভাবে অপমানিত হয়েছিলেন, যেভাবে লাঞ্ছিত হলেন, নেত্রী যদি নিজের কথাই চিন্তা করতেন তাহলে এই বয়সে এসে তারা রাজনীতি করতেন না, তিনি দেশের কথা চিন্তা করতেন না। বিদ্যা সেই দেশ ছেড়ে অন্য দেশে খুব ভালো ভিভিআইপিতে তিনি থাকতে পারতেন, শুধু এই জাতির জন্য, আমাদের জন্য, এই দেশটার জন্য।
তিনি এখনো পরিশ্রম করে যাচ্ছেন, এখনো তিনি স্বপ্ন দেখছেন দেশের মুক্তির জন্য, দেশের এই ক্রান্তি কালকে অতিক্রম করে আবারও সেই দেশটাকে সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য। তার নিজের জন্য কোনো স্বপ্ন নাই, নিজের জন্য কোনো ভাবনা নাই, শুধু দেশের জন্য, দেশের মানুষের জন্য। এখন ভাইরা আমার, আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরকে পরিকল্পনা করতে হবে। নেত্রীকে ডিসেম্বরের মধ্যে, মানে ডিসেম্বর পর্যন্ত নিবেন, ফিরাবেন, নাকি ডিসেম্বরের আগে ফিরাবেন, আগামী 1 মাসের মধ্যে ফিরাবেন, নাকি 2 মাসের মধ্যে ফিরাবেন, এই চিন্তা আমাকে, আপনাকে, আমাদেরকে, দেশের জনগণকে নিতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ সরকারের সময় ভয়াবহ করোনা মহামারী ছিল, রাশিয়া ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ ছিল, কিন্তু সবকিছু অতিক্রম করে চায়না বলেন, রাশিয়া বলেন, যুক্তরাষ্ট্র বলেন, দিল্লি বলেন, সবার সাথে সম্পর্ক সুন্দর রেখে জনগণকে বুঝতে দেয় নাই ক্ষুধার কষ্ট, জনগণকে বুঝতে দেয় নাই সারের কষ্ট, বিদ্যুতের কষ্ট, টিকার কষ্ট, ভ্যাকসিনের কষ্ট, জনগণকে বুঝতে দেয় নাই। বাংলা যে মহামারী করোনা, এই মহামারী করোনার মধ্যে আরে একজন মানুষকে যদি বলা হয়তো এই মরণ থেকে, এই ভাইরাস থেকে বাঁচতে হলে তোমার 1 লাখ টাকা লাগবে 2 টিকার দাম, সে সেইটা দিতে রাজি ছিল। ভিড়া বাড়ি বেচা হলেও প্রথমে একটা কিডনি বেচা সে করোনা টিকা নেবে এমন পরিস্থিতি ছিল। সেই টিকা এই বাঙালি ফ্রিতে পাইছে। এখন এই বাঙালি জাতির চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, দেশের জনগণকে পরিকল্পনা করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে, শেখের বেটি যেহেতু বেঁচে আছে, তাকে কবে ফিরাবেন? আমি আপনাদের কাছে জানতে চাই, কবে ফিরাবেন, কবে ফিরাতে চান? প্রস্তুতি নেন। ঘরে বসে থেকে বললে হবে না কালকে ফিরাতে চাই, অমুক দিন ফিরাতে চাই। রাস্তায় নামতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনার প্রতিবাদ আওয়ামী লীগের জন্য না, শুধুই নেত্রীর জন্য না। মনে রাখতে হবে, আপনার প্রতিবাদ পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করতে হবে। হাম ভাইরাসে আক্রান্ত শিশুর টিকা দিতে হবে, ওই পাম্পে তেল দিতে হবে, গোডাউনে সার থাকতে হবে, ডিলারে খাদ্য থাকতে হবে, কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে, খাবারের চাওয়ার অধিকার, মানচিত্রের অধিকার, সার্বভৌমত্বের অধিকার, অর্থনীতি সমুন্নত রাখার অধিকার, ব্যাংকের টাকা রাখার অধিকার নিশ্চিতের প্রতিবাদের জন্য এবং তার সেই অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নামতে হবে, কাজ করতে হবে ভাইরা আমার। যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে মেটিকুলাস প্রফেসর ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা, যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়েছিল প্রফেসর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে, সেই ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। কিন্তু এই প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকাণ্ড নিয়ে নয়, অতীত কর্মকাণ্ড নিয়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এর আগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে তাদের কাছ থেকে ব্রিগেডিয়ার শাখাওয়াত সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, এরকম দাবি করছে বাংলাদেশ প্রতিদিন তাদের রিপোর্টে। হঠাৎ করে প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, যাকে মনে হচ্ছিল যে প্রফেসর ইউনূস সরকারের বিপক্ষেই তিনি মানে এক ধরনের অবস্থান নিচ্ছেন, উপদেষ্টা পরিষদের মেয়াদ শেষের পরে কিচেন ক্যাবিনেট সহ নানা ধরনের তথ্য ফাঁস করে দিয়েছিলেন তিনি, সেই ব্রিগেডিয়ার শাখাওয়াতকে কেন গ্রেপ্তার করা হতে পারে বলছে বাংলাদেশ প্রতিদিন। কি তার অপরাধ? বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে। তারা দাবি করছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন শাখাওয়াত। কেন? যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক উপদেষ্টা এবং 111-এর সময়কার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। 111-এর অন্যতম কুশীলব, কুচক্রীদের সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষে যোগাযোগ করা, বিএনপি ভাঙার অপচেষ্টা এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এরকম দাবি করা হচ্ছে। এছাড়া সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরে তার পুত্র এম শাফাক হোসেনের একচ্ছত্র প্রভাবে বন্দরে অচল অবস্থার সৃষ্টি বিষয়গুলো নিয়ে তদন্ত হবে বলে জানা গেছে। বন্দর যে ডিপি ওয়ার্ল্ডের হাতে দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল, সেখানে আমরা দায়ী করছিলাম মূলত বিডার চেয়ারম্যান এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ব্যাপারটাকে। কিন্তু বাংলাদেশ প্রতিদিন বলছে যে এর অন্যতম কারিগর ব্রিগেডিয়ার শাখাওয়াত, কারণ তার ছেলে শাফাকের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই স্বার্থেই বহু মানে বড় অঙ্কের মুনাফা অর্জনের জন্য, কমিশন অর্জনের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। এছাড়া বন্দরে নানা ধরনের যে অসন্তোষ, নানা ধরনের তার মন্ত্রণালয়ে নানা ধরনের টেন্ডার বাণিজ্য, এগুলো নাকি তার ছেলে করেছে, এরকমটা তদন্ত চলছে, এই দাবি করছে বাংলাদেশ প্রতিদিন। তারা মূল যে দায় দিচ্ছে সেটা হচ্ছে 111-এর সরকারের সময় ব্রিগেডিয়ার শাখাওয়াত নির্বাচন কমিশনের সবথেকে প্রভাবশালী কমিশনার ছিলেন এবং সেই সময় তিনি নানা ধরনের কর্মকাণ্ড করেছিলেন। 111-এর সময় শাখাওয়াত হোসেন ছিলেন এই প্রভাবশালী নির্বাচন কমিশনার। সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর শাখাওয়াত হোসেন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা যায়, এই দাবি বাংলাদেশ প্রতিদিন করছে। একাধিক সূত্রে জানা গেছে মূলত মঈন মাসুদদের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেছিলেন। তার দায়িত্ব ছিল কমিশনের পক্ষে কুচক্রীদের সঙ্গে যোগাযোগ করা, তারা যেভাবে নির্দেশনা দিতেন তা বাস্তবায়ন করা।
সে সময় বিএনপিকে ভাঙার অপচেষ্টার নেতৃত্ব তিনি দিয়েছিলেন এমন অভিযোগ তার বিরুদ্ধে। সবচেয়ে গুরুতর অপরাধ হলো 2008-এর নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয় সেগুলো তার তত্ত্বাবধানেই হয়েছিল। ব্যালটের ডিজাইন সহ অন্যান্য প্রিন্টিং তথ্য উপাত্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে তিনি সরবরাহ করেছিলেন। শেখ মামুন তখন ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। মানে অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছিল সেই সময়, সেই অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে। কিন্তু সেই সময় 2008-এর ডিসেম্বরের নির্বাচনে এই ধরনের কোনো তথ্য মানে ফলাও করে গণমাধ্যমে প্রচার হয়েছে এমনটা আমরা কিন্তু দেখিনি। 111-এর সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডক্টর এটিএম শামসুল হুদা ও অপর কমিশনার ছিলেন মোহাম্মদ সহুল হোসাইন, সচিব ছিলেন হুমায়ুন কবির। মঈন মাসুদদের প্রভাবে এই তিনজনকে সবসময় চাপে থাকতে হতো, সে কারণে সাখাওয়াতের সিদ্ধান্তের বাইরে তাদের কিছুই করার ছিল না। এই তথ্যগুলো দিচ্ছে মূলত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে 111-এর সময়ে যে বিরাজনীতিকীকরণ এবং মানে রাজনীতিবিদদের দূরে সরিয়ে দেওয়া, দল ভাঙা, আমরা তখন দেখেছি বিএনপি ভাঙা, আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করা হয়েছে, বিএনপি আওয়ামী লীগের মানে সভানেত্রীকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং তৎকালীন মানে তার আগের সরকারে থাকা বিএনপি সরকারের মানে খালেদা জিয়া পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেপ্তার করা, রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা, তার বাসাতে গিয়ে গ্রেপ্তারের সময় তাকে বেধড়ক মারধর করা, এই ধরনের অভিযোগ শোনা গিয়েছিল। এবং সেই ব্যাপারগুলো রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেওয়ার যে মেটিকুলাস ডিজাইনগুলো তখন আজকে থেকে 17 বছর 18 বছর আগে করা হয়েছিল, সেই ডিজাইনের সঙ্গে ব্রিগেডিয়ার সাখাওয়াতের অন্যতম সম্পর্ক ছিল এবং অন্যতম কুশীলব হিসেবে তিনি কাজ করেছেন, এই অভিযোগ করা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টে। এবং তারা দাবি করছে যে 2-3 জন সেনা কর্মকর্তা সাবেক অবসরপ্রাপ্ত তারা গ্রেপ্তার হয়েছেন, তারা নাকি রিমান্ডে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং সেই কারণে তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে এমন মানে তথ্য তারা দাবি করছে। কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াতকে গ্রেপ্তার করার পরে কি ঘটবে? ব্রিগেডিয়ার সাখাওয়াত যদি গ্রেপ্তার হন তাহলে 111-এর তথ্যের পাশাপাশি প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলের অনেক তথ্যকে বেরিয়ে আসবে, যে কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 7.2 রাইফেলের গুলি কোত্থেকে আসলো, এই স্নাইপার কারা ব্যবহার করলো, এই প্রশ্ন উত্থাপন করে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি হারিয়েছিলেন। সেই ব্যাপারগুলো তার অনেক বেশি জানার কথা, কি ঘটেছিল ভেতরে সেগুলোও কি তিনি ফাঁস করে দেবেন? অর্থাৎ এক গ্রেপ্তারে 111-এর তথ্য যেমন ফাঁস হবে, তেমনি প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইন এবং ডিপ স্টেটের ষড়যন্ত্র, ওই আন্দোলনে স্নাইপার ব্যবহার করা। গতকালকে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে আসিফ নজরুল স্নাইপারের কথা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে ওই আন্দোলনের সময় তাকে সেনাবাহিনী থেকে কেউ একজন ফোন দিয়ে বলেছিল স্নাইপারদের টার্গেট, অন্যতম টার্গেট আপনি সহ কয়েকজন, আপনি সাবধানে থাকেন, স্নাইপাররা যে কোনো সময় আপনাকে মেরে দিতে পারে। এই যে স্নাইপারের ব্যবহার, অর্থাৎ আসিফ নজরুলও স্বীকার করেছেন যে ওই আন্দোলনে স্নাইপার ব্যবহার করা হয়েছে। স্নাইপারের গুলিতে মীর মুগ্ধ, পানি লাগবে পানি, সেই মীর মুগ্ধ নিহত হয়েছেন। স্নাইপারের গুলিতে বাড়ির দোতলায় 3 তলায় থাকা শিশু, বারান্দায় থাকা শিশু নিহত হয়েছে। এরকম ঘটনাগুলো আমরা দেখেছি। কিন্তু কারা এই ঘটনা ঘটেছে, এই তথ্যগুলোকে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে যদি গ্রেপ্তার করে ফেলা হয় তাহলে সেই তথ্যগুলোকে বেরিয়ে আসবে এবং সেই তথ্যগুলো বেরিয়ে আসলে জুলাই আন্দোলনের যে মানে গর্বিত ইতিহাস, সেই ইতিহাস কি অনেকখানি ভুলণ্ঠিত হয়ে যেতে পারে? অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। কিন্তু বাংলাদেশ প্রতিদিন কেন এই দাবি করছে যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে? বিএনপি সরকার কি এই বিগত অন্তর্বর্তী সরকারের কাউকে প্রথম গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিতে চলেছে, যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন? এবং সেই দায়টা মানে বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করার দায় নয়, সেই 17 বছর আগের 111-এর দায়ের কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ব্রিগেডিয়ার সাখাওয়াতের ছেলে সম্পর্কে যে সকল তথ্য বাংলাদেশ প্রতিদিন বলছে, ব্রিগেডিয়ার সাখাওয়াতের যে ভালো চেহারা এবং ভালো ভাবমূর্তি আমরা বিগত সময় দেখে এসেছি, সেগুলোকে ধূলিসাৎ করার এটা একটা বড় পয়েন্ট হতে পারে। প্রথমত জাতিসংঘ থেকে চাপ শুধু এই বিএনপি সরকারকে দেওয়া হচ্ছে না। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন থেকে জাতিসংঘ থেকে চাপ দেওয়া হচ্ছিল যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলা হোক এবং কোনো বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক হয়নি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে। এত চাপ হওয়ার পরেও কিন্তু ডক্টর ইউনূস সরকার তোয়াক্কা না করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে মামু ভাগ্না নির্বাচন দিয়ে দেয় এবং 12 ফেব্রুয়ারি মামু ভাগ্না নির্বাচন হওয়ার পরবর্তী সময় থেকে জাতিসংঘ বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে খুব অ্যাক্টিভ হয়ে পড়ে এবং বিএনপি সরকারকে খুব বেশি চাপ প্রয়োগ করা শুরু করে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য। এখন বিএনপি কি সিদ্ধান্ত নিবে এটা একান্তই বিএনপির সিদ্ধান্ত, কিন্তু জাতিসংঘ থেকে যে চাপ আসছে সেটা সত্য কথা। যতদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সচল হবে না ততদিন পর্যন্ত জাতিসংঘ থেকে চাপ আসবে। এর মধ্যে দিয়েই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা থেকেও একটি ঘোষণা চলে এসেছে যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরানোর কাজ চলছে। এই ঘোষণা কে দিয়েছে? গতকালকে যারা এই নিউজটি দেখেছেন সকলে মোটামুটি অবগত আছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ভাই এই ঘোষণা দিয়েছে। গতকালকে বিভিন্ন নিউজ মিডিয়ায় এটা ছাপানো হয়েছে এবং ডেইলি আজকের কণ্ঠের মধ্যে আমরা এই নিউজটি
দেখতে পেয়েছি। তিনি ক্লিয়ারলি বলেছেন, আমরা প্রস্তুতি গ্রহণ করছি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে এই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরানোর জন্য। আপনারা সকল বিষয় একসাথে রিলেটেড করেন। একদিক দিয়ে জাতিসংঘ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে, অন্য দিক দিয়ে ভারত কূটনীতিকভাবে এই বিএনপি সরকারের প্রেশার ক্রিয়েট করছে, এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সময়ের মধ্যেই কিন্তু ভারত সফরে যাচ্ছে। আবার জাহাঙ্গীর কবির নানক গতকালকেই ঘোষণা দিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরানোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তার মানে সকল বিষয় মিলিয়ে দেখলে বোঝা যায় শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে, এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরানোর জন্য জাতিসংঘ বলেন, ভারত বলেন, এবং আওয়ামী লীগ শীর্ষ পর্যায়ে তারা বলেন, সকলে অ্যাক্টিভলি কাজ করছে। সো যারা এতদিন হতাশাগ্রস্ত হয়ে ঘরে বসে আছে তারা উজ্জীবিত হন। খুব শীঘ্রই আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে, এবং আওয়ামী লীগকে ভারত কূটনীতিকভাবে 100% সমর্থন করবে, এবং বহির্বিশ্ব আওয়ামী লীগকে সমর্থন করবে, এবং যতগুলো সংস্থা আছে জাতিসংঘ সহ সকলে আওয়ামী লীগকে সমর্থন করবে। কেন করবে সমর্থন? কারণ এত বড় একটি রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক দেশের মধ্যে রাজনীতি করতে পারবে না। তারা কার্যক্রম নিষিদ্ধ হয়ে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল, এখনো পড়ে থাকবে। এটা হতে পারে না। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করে, বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে সকলেই এটার প্রতিবাদ জানাচ্ছে, এবং কূটনীতিকভাবে বিএনপি সরকারকে প্রেশার ক্রিয়েট করেই যাচ্ছে। বিএনপি গায়ের জোর আছে, গায়ের জোর দিয়ে আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে, কার্যক্রম নিষেধাজ্ঞা তুলছে না। কিন্তু এটা আর বেশি দিন ক্যারি করতে পারবে না। তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশে এখন দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং ইন্ডিয়া থেকে অনেক কিছু আমদানি করা ছাড়া বাংলাদেশ একেবারে দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে। সো ওই জিনিসটাকে ক্যাশ করে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আবার ফিরিয়ে আনতে পারবে। বিএনপি বাধ্য হবে, যতই গায়ের জোর থাকুক, ওই সত্যগুলো মানতে বাধ্য হবে। যে 2 সত্য ভারত আগেও দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। গতকালকে আমি এই নিয়ে ভিডিও করেছি। ওই সত্যগুলো মানতে হবে, জাতিসংঘের প্রেশার গুলো সহ্য করে আর টিকেও থাকতে পারবে না। সো জাতিসংঘ যেটা চাচ্ছে সেটাও মানতে হবে, এবং আওয়ামী লীগকে বাধ্য হয়ে বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। আওয়ামী লীগকে সুযোগ করে দিলেও আওয়ামী লীগ আন্দোলন নামবে, সুযোগ করে যদি রাজনীতি করার সুযোগ নাও দেবে বিএনপি, তবু আন্দোলন নামবে। কারণ আওয়ামী লীগের দাবি আওয়ামী লীগ রাজপথে নেমে ফয়সালা করবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া মামুন যে নির্বাচনটা হয়েছে সেটা আওয়ামী লীগ মানে না। সো আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আওয়ামী লীগকে নিয়ে আরেকটি নির্বাচন হতে হবে। সো আওয়ামী লীগের কার্যক্রম যদি নিষেধাজ্ঞা তুলেও ফেলে, আওয়ামী লীগ রাজপথে নামবে, এটা 100%। নিষেধাজ্ঞা যদি নাও তোলে, আওয়ামী লীগ রাজপথে নামবে। রাজপথে শুধু ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিলে আর সীমাবদ্ধ থাকবে না। এখন চলবে ডাইরেক্ট অ্যাকশন। এখন পূর্ণাঙ্গ শক্তি নিয়ে আওয়ামী লীগ রাজপথে নামবে, এবং আওয়ামী লীগের মধ্যম পর্যায়ের নেতারা অনেকে এখন দেশে ফিরে এসেছে। শীর্ষ পর্যায়ের নেতারা আস্তে আস্তে সকলে একজোট হয়ে দেশে ফিরে আসবে। কাউকে দাবাতে পারবেন না, এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে দাবাতে পারবেন না। এত কোণঠাসা করে ফেলার পরও আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে এতদিন দাবাতে পারেনি। আওয়ামী লীগ সকল কর্মসূচি পালন করেছে, ঝটিকা মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে, সকল কিছুই করেছে। এখন যদি পূর্ণ শক্তি নিয়ে সংঘবদ্ধভাবে সংগঠিত আওয়ামী লীগ রাজপথে নামে শীর্ষ পর্যায়ের নেতাদের নেতৃত্বে, সে আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি নিয়ে দাবিয়ে রাখা, সেখানে যদি আর্মিও বিএনপি পক্ষ নেয় তবুও দাবি রাখতে পারবে না। দাবিয়ে রাখার চেষ্টা করলে কূটনীতিকভাবে বিশ্বের পরাশক্তিগুলো তো আওয়ামী লীগের পাশে আছেই, জাতিসংঘ তো আওয়ামী লীগের পাশে আছে। আর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে এবং আওয়ামী লীগ সংগঠনের কাছে এত পরিমাণ টাকা আছে, ফাইট করার জন্য আওয়ামী লীগ এখন সম্পূর্ণরূপে প্রস্তুত হচ্ছে। সো 100% যখন প্রস্তুত হয়ে যাবে তখন হবে মেইন খেলা। টাকা আছে আওয়ামী লীগের কাছে, কূটনীতিক লবিন আছে, এবং বহির্বিশ্বের যত প্রভাবশালী দেশ আছে সকলে আওয়ামী লীগকে সমর্থন করে, এবং জাতিসংঘ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এই জঙ্গিদেরকে নিয়ে, এনসিপি টোকাইদেরকে নিয়ে বিএনপি কতক্ষণ আওয়ামী লীগ কিভাবে কোণঠাসা করে রাখবে, দাবিয়ে রাখবে। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ ধরে নিলাম ক্ষমতা আসলো না, কিন্তু রাজনীতির বাইরে কতদিন রাখবে? হয়তো 2 বছরের কাছাকাছি সময় হয়ে গিয়েছে, আরো 6 মাস রাখবে, হয়তো 1 বছর রাখবে, আরো 3 বছর মোটামুটি ধরে নিলাম আওয়ামী লীগ রাজনীতির বাইরে থাকবে। এরপরে তো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। তখন কি আওয়ামী লীগ নর্মাল রাজনীতি করবে? দ্বিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। আর দ্বিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি ফিরে আসে, ওই দ্বিগুণ শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে না। অবভিয়াসলি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি তখন ক্ষমতায় আসে, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে 2-3 বছর যা কিছু করা হয়েছে বা হবে, আওয়ামী লীগ কি ক্ষমতা আসলে ছেড়ে দিবে মনে করেন? আওয়ামী লীগটা 10 গুণ করবে না? শীর্ষ পর্যায়ে তারা যদি কর্মীদেরকে মানাও করে, কর্মীদেরকে কথা শুনবে না। সো একটা জিনিস মাথায় রাখবেন, ইট মারলে পাটকেল খেতে হয়। আপনারা এখন আওয়ামী লীগের সাথে যা করছেন, আওয়ামী লীগ ঠিক তার 10 গুণ আপনাদেরকে ফিরিয়ে দিবে। যেমন আওয়ামী লীগ আপনার সাথে 1 গুণ করেছে, আপনারা 2 গুণ আওয়ামী লীগকে ফিরিয়ে দিচ্ছেন। এখন সেম আপনাদের সাথে তার বিপরীতটাই হবে, 10 গুণ আওয়ামী লীগ ফিরিয়ে দিবে। সো চিন্তা ভাবনা করে আপনার রাজনীতিটা করা উচিত ছিল 12 ফেব্রুয়ারির পরে যখন ক্ষমতা এসেছেন। আপনার সুন্দরভাবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে কথা বলে আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা সেটা যদি তুলে নিতেন এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিতেন, তাহলে একটা প্রতিহিংসার রাজনীতি কমতো, এবং আপনারা আরামসে 5টা বছর সরকারটা পরিচালনা করতে পারতেন, এবং জনগণের কাছেও আপনারা জনপ্রিয় হয়ে উঠতে পারতেন, এবং জনগণের ভোটে হয়তো বা পরবর্তী নির্বাচনে আপনারা আবার ক্ষমতায় আসতে পারতেন। আওয়ামী লীগ আপনাদেরকে কোনো ডিস্টার্ব করতো না, এবং আওয়ামী লীগ রাজপথে আন্দোলন নামার কথা চিন্তা করতো না। কিন্তু আপনারা সেটা না করে একেবারে আওয়ামী লীগকে মাইনাস করে দিয়ে আপনারা সর্বসর্বা হয়ে গিয়েছেন। মামু ভেগনা নির্বাচনের পরে জামাতকে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আপনারা বিরোধী দলে বসিয়ে এখন টুইন পলিটিক্স করতেছেন, নাটক করতেছেন। মানে আপনারা সরকারি দল, ওরা বিরোধী দল, ওরা আফসারা সংসদের মধ্যে নাটক করে আপনাদের বিরোধিতা করে, আবার বাইরে বলে বিক্ষোভ সমাবেশ করবে, হত্যা করবে, আন্দোলন করবে। মানে ভংচং হিসাব, জনগণকে ডাইভার্ট করার জন্য এই সকল ভংচং আলোচনা তারা তৈরি করতেছে। কিন্তু এইদিকে হামের টিকা না পেয়ে বাচ্চা শিশু মারা যাচ্ছে, জ্বালানি সংকট, দোকানপাট 6টার পরে খোলা যাবে না, 4টার মধ্যে সকল অফিস বন্ধ হয়ে যেতে হবে, পেট্রোল পাম্প আছে, তেল নাই, খাম্বা আছে, কারেন্ট নাই। এই পরিস্থিতিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য
এই আন্দোলন, এই জামাত ইসলামের সাথে ঝগড়া ফাসাদ সংসদের মধ্যে এগুলা আলোচনা সৃষ্টি করা হচ্ছে। সো জনগণকে আর গুমরা করতে পারবেন না, জনগণ সকল কিছুই বুঝে। এই বিষয়ে আমি অসংখ্য ভিডিও করেছি, জনগণ এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে যে এগুলা সকল কিছু নাটকের অংশ। মূল খেলা হচ্ছে দেশের মধ্যে যে সার্বিক খুব খারাপ অবস্থা সেটাকে অন্যদিকে প্রবাহিত করা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা রাখা। এই দুটা জিনিস ছাড়া বিএনপির আর কোনো এজেন্ডা নাই, জামাতের কোনো এজেন্ডা নাই। আর যত কিছু হচ্ছে সকল কিছু একটা নাটকের অংশ। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।